যারা হচ্ছে আমাদের ডিপ্লোমাধারীরা আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা আমরা টেকনিশিয়ান বলতে পারি, তারা হচ্ছে আমাদের নবম গ্রেডে চলে আসতেছে এবং নবম গ্রেডে যেগুলো আমাদের সহকারী প্রকৌশলীদের কাজ ছিল অথবা আরও সহজ কথায় বিএসসিদের কাজ ছিল, সেই কাজগুলোর সাথে হচ্ছে ডিপ্লোমাধারীরা মিশ্রিত হয়ে যাচ্ছে এবং সেই কাজগুলো ডিপ্লোমাধারীদের দিয়ে করানো হচ্ছে। ফলে আসলে অসুবিধা হচ্ছে যেটা দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যাহত করতেছে। কিন্তু দেখা যাচ্ছে তারা সহিংসতার পথ বেছে নিচ্ছে। তারা রেলপথ ব্লকেট সহ নানা ধরনের সহিংস কর্মকাণ্ড 2013 সালে যেভাবে তারা হচ্ছে যে সাধারণ মানুষকে জিম্মি করে চারপাশে সহিংসতা করে দাবি আদায় করে তাদের যে অযৌক্তিক দাবি আদায় করে নিয়েছে, তারাও এখনও সেই পথ অনুসরণ করতে চাচ্ছে। ডিপ্লোমাধারীদের সহিংস আন্দোলনের বিপক্ষে বুয়েট শিক্ষার্থীদের বিবৃতি। আপনারা জানেন প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে আমরা দীর্ঘ 6 মাস ধরে দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। আমাদের দাবির প্রেক্ষিতে আমরা বলতে চাই, সরকারি যে কোনো চাকরিতে যে কোনো গ্রেডে আবেদন করতে হলে সবসময় ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়, কিন্তু 10ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলে ন্যূনতম যোগ্যতা তো চাওয়া হয়নি, বরং 100% কোটা হিসেবে ডিপ্লোমাদের জন্য, শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য সেটা সংরক্ষিত করে রাখা হয়েছে। শুধু তাই নয়, 10ম গ্রেড থেকে প্রমোশন নিয়ে এই ডিপ্লোমাধারীরা আবার 9ম গ্রেডে যায়, যেখানে 9ম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদের ন্যূনতম যোগ্যতা হওয়া উচিত বিএসসি ডিগ্রি। ব্যাপারটাকে হচ্ছে আরও সহজভাবে যদি বলতে চাই, ডাক্তারদের ক্ষেত্রে যেটা হয়, যারা এমবিবিএস ডিগ্রিধারী হয় তারা হচ্ছে 9ম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে নিয়োগ পায়, কিন্তু যারা হচ্ছে ডিপ্লোমা কোর্স করে আসে বা হচ্ছে নার্সিংয়ে যারা থাকে তারা কিন্তু 10ম গ্রেডে নিয়োগ পায় মেডিকেল অফিসার হিসেবে, এবং কখনোই তাদেরকে 9ম গ্রেডে বা অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে পদোন্নতি দেওয়া হয় না। আপনারা চিন্তা করুন যে নার্স কিংবা ডিপ্লোমাধারীদের যদি 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে নিয়োগ দেওয়া হতো, তাহলে আসলে কি অবস্থাটা দাঁড়াইতো। আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই জিনিসটাই ঘটতেছে। এর ফলে যারা হচ্ছে আমাদের ডিপ্লোমাধারীরা আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা আমরা টেকনিশিয়ান বলতে পারি, তারা হচ্ছে আমাদের 9ম গ্রেডে চলে আসতেছে এবং 9ম গ্রেডে যেগুলো আমাদের সহকারী প্রকৌশলীদের কাজ ছিল অথবা আরও সহজ কথায় বিএসসিদের কাজ ছিল, সেই কাজগুলোর সাথে হচ্ছে ডিপ্লোমাধারীরা মিশ্রিত হয়ে যাচ্ছে এবং সেই কাজগুলো ডিপ্লোমাধারীদের দিয়ে করানো হচ্ছে। ফলে আসলে অসুবিধা হচ্ছে যেটা দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যাহত করতেছে। আমরা হচ্ছে কিছু তথ্য উপাত্ত এখানে সংযুক্ত করে দিচ্ছি। এটা হচ্ছে 2025 সালের পরিসংখ্যান। আমরা হচ্ছে সাংবাদিক ভাইদের কাছে হচ্ছে এই কপিগুলো দিয়ে দিব, যেখানে হচ্ছে বলা হচ্ছে যে ডিপিএইচই, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে বর্তমানে 9ম গ্রেডে বিএসসিতে মাত্র 47.8% প্রকৌশলীরা রয়েছেন এবং ডিপ্লোমা রয়েছে 52.12%। আপনি চিন্তা করুন, এরকম জায়গায় যদি ডাক্তারদের ক্ষেত্রে হইতো যে 9ম গ্রেডে এমবিবিএস ডিগ্রিধারী চলে আসছে 50%, ডিপ্লোমাধারী চলে আসছে 50%, মানে ডাক্তারদের কাজগুলো ডিপ্লোমারা করতেছে। জিনিসটাকে হচ্ছে এইভাবে আপনি বোঝার চেষ্টা করেন। তারপর হচ্ছে ঢাকা ওয়াসা, 9ম গ্রেডে বিএসসি মাত্র হচ্ছে 22% আর ডিপ্লোমা হচ্ছে 77%। পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সেখানে একই অবস্থা, 9ম গ্রেডে হচ্ছে আমাদের 42% বিএসসিরা আর হচ্ছে ডিপ্লোমারা দেখা যাচ্ছে 52%। একইভাবে হচ্ছে আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টও একই অবস্থা। এবং এখানে মেনশন করতে চাই, ডিপ্লোমারা 10ম গ্রেডে নিয়োগ পাওয়ার পরে এরকম আরএসডি পিডাব্লিউডিতে 9ম গ্রেডে পদোন্নতি পেয়ে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন যে যেই ছেলেগুলো হচ্ছে স্কুলের পর এইচএসসি পরীক্ষা দিল, একটা বড় অ্যাডমিশন ফেজ পার করলো, তারপরে গিয়ে লম্বা সময় বিএসসি ডিগ্রি অর্জন করে তারপর সে বিসিএসে অ্যাপ্লাই করতে পারলো, কিন্তু ডিপ্লোমারা এসএসসি পাস করে সরাসরি 10ম গ্রেডে নিয়োগ পাওয়ার পর পদোন্নতি পেয়ে 9ম গ্রেডে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। আসলে এরকম হাস্যকর বিষয় বাংলাদেশ ছাড়া আপনি কোনো জায়গায় দেখবেন না। এই বৈষম্যের প্রেক্ষিতে আমাদের আরএসডিতে আমি একটু মেনশন করে দিতে চাই যে আমাদের বিএসসি ডিগ্রিধারীরা আরএসডি সরকারি প্রকৌশলী পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা হচ্ছে 78 জন এবং সরকারি প্রকৌশলী যান্ত্রিক পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা হচ্ছে 7 জন। এই জিনিসগুলো হচ্ছে 10ম গ্রেডে যখন ডিপ্লোমাধারীরা হচ্ছে নিয়োগ পায়, তারপর তাদেরকে 9ম গ্রেডে চলতি দায়িত্ব হিসেবে নিয়ে আসা হয়। চলতি দায়িত্ব হিসেবে নিয়ে আসলে দেখা যায় 9ম গ্রেডের হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি সবগুলো হচ্ছে সিন্ডিকেট করে আটকে দেওয়া হয়।
পরবর্তীতে যারা হচ্ছে যে ডিপ্লোমাধারীরা নবম গ্রেডে চলতি দায়িত্বে ছিল তাদের সেই চাকরিটাকে নবম গ্রেডে পার্মানেন্ট করে দেওয়া হয়। এইরকম ভয়াবহ সিন্ডিকেটের মাধ্যমে নবম গ্রেডে বিএসসিদের পদগুলো হচ্ছে দখল করা হচ্ছে। এই বৈষম্যের প্রেক্ষিতে আমাদের প্রকৌশল আন্দোলনের 3 দফা দাবি ছিল, যেখানে হচ্ছে আমাদের প্রথম দাবি ছিল ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। আমাদের দাবি 2, 10ম গ্রেড টেকনিক্যাল বা উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দকৃত 100% কোটা বাতিল করতে হবে। ওই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করতে হবে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রকৌশলীদের আবেদন করার সুযোগ দিতে হবে। 3, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা জানেন আমাদের এই দাবির প্রেক্ষিতে পরবর্তীতে সংশ্লিষ্ট প্রশাসন আমাদের সাথে আলোচনায় টেবিলে বসতে রাজি হয় এবং আমরা এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই। দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা পূর্বক সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিশন গঠন করা হয়, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা প্রকৌশলী এবং ডিপ্লোমাধারী উভয় পক্ষকেই আলোচনার টেবিলে ডাকে এবং সকলের যুক্তিতর্ক সমানভাবে উপস্থাপনের সুযোগ করে দেয়, যাতে কারোর প্রতি কোনো রকম বৈষম্য তৈরি না হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যেটা আলোচনার টেবিলে শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও আজকে গাজীপুরে রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে ডিপ্লোমাধারীদের পক্ষ থেকে। উল্লেখ্য, সংস্কার কমিশনে ডিপ্লোমাধারীদের পক্ষ থেকে যে প্রতিনিধিরা গিয়েছেন, এখানে বলে নিতে চাই যে সংস্কার কমিশন গঠন হওয়ার পর একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে, যে ওয়ার্কিং গ্রুপে ডিপ্লোমাধারী এবং বিএসসি প্রকৌশলী উভয় পক্ষেরই প্রতিনিধি নেওয়া হয়েছে। সেখানে ডিপ্লোমাধারীদের যে প্রতিনিধিরা রয়েছেন তার মধ্যে তারাই সড়ক অবরোধ করে সহিংস আন্দোলনে যাওয়ার জন্য ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছেন। এর মধ্যে একজন আইডিইবির সদস্য মোহাম্মদ নাজিম সরকার, যিনি কমিশনের ওয়ার্কিং গ্রুপে আছেন, তিনি নিজেই ডিপ্লোমাদের গ্রুপে পোস্ট করছেন যে শুধুমাত্র আলোচনার টেবিলে সমাধান সম্ভব নয়। এই যে আমরা হচ্ছে নাজিম সরকারের ফেসবুক স্ট্যাটাস নিয়ে এসেছি, তিনি হচ্ছে নিজে থেকে উস্কানি দিয়ে যাচ্ছেন যে আলোচনার টেবিলের দরকার নেই সমাধানের, তিনিও হচ্ছে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে সহিংস আন্দোলনের মাধ্যমে গায়ের জোরে তাদের দাবি আদায়ের চেষ্টা করছে। এখন আমাদের প্রশ্ন, ওনারা আলোচনার টেবিলে গিয়ে এখন কেন জনদুর্ভোগ করে সড়ক অবরোধের উস্কানি দিচ্ছেন? গায়ের জোরে যদি দাবি আদায় করতে চান তাহলে ওনারা আলোচনার টেবিলে কেন আসলেন? আলোচনার টেবিল ছেড়ে সড়ক ও রেলপথ অবরোধ কোনো যৌক্তিক সমাধান হতে পারে না। এগুলো শুধুই বিশৃঙ্খলা তৈরির পায়তারা এবং আমরা এসব কর্মসূচিকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছি, যা প্রথাগত আন্দোলনকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে। এছাড়াও আইডিইবির সদস্য মোহাম্মদ ইউনুস, যিনি কমিশনের ওয়ার্কিং গ্রুপে রয়েছেন, এই যে ইনি হচ্ছে মোহাম্মদ ইউনুস, তিনি একজন চিহ্নিত আওয়ামী লীগের দোসর এবং 5 আগস্টের আগে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সদস্য ছিলেন। এই যে এই কপিগুলো হচ্ছে আমরা প্রিন্ট আউট নিয়ে এসেছি তার ফেসবুক প্রোফাইল থেকে, সব তার ফেসবুক প্রোফাইল থেকে, যিনি হচ্ছে এখানে হচ্ছে তিনি একটি প্রথমত তার ফেসবুক প্রোফাইলে তিনি বাংলাদেশ ছাত্রলীগ এটা ইউজ করেন। দ্বিতীয়ত আমরা আর একটা জিনিস দেখাতে চাই যে তিনি 5 আগস্টের আগে কি লিখেছেন তার ফেসবুক প্রোফাইলে একটি কমেন্টে, ছাত্রলীগ একটি আদর্শের নাম, যে সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনা লালন করে দেশমাতৃকার সেবায় সদা জাগ্রত। এবং সেখানে তিনি এই কথাটিও বলেছেন, কুকৃতি ব্যক্তি করেছে, সংগঠন নয়। আপনারা জানেন আবরার ফাহাদ আমাদের যিনি বড় ভাই শহীদ হয়েছেন, ছাত্রলীগের নির্মমভাবে ছাত্রলীগরা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তাকে হত্যা করেছে এবং সেই ছাত্রলীগেরই একজন, সেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দোসর এই যে মোহাম্মদ ইউনুস, যিনি কিনা ওয়ার্কিং কমিটিতে ডিপ্লোমাদেরই নিয়োজিত, মানে ডিপ্লোমারাই তাকে হচ্ছে নিয়োজিত করেছেন ওয়ার্কিং কমিটিতে তাদের প্রতিনিধি হিসেবে, তিনি একজন ছাত্রলীগের সরাসরি দোসর এবং আওয়ামী লীগের সরাসরি দোসর। আমাদের প্রশ্ন ডিপ্লোমাধারীদের কাছে, তারা কিভাবে এই রকম একজন স্বৈরাচারের দোসরকে তাদের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করে? এই সব কিছু মিলিয়ে আলোচনার টেবিল ছেড়ে যারা সড়ক অবরোধ করে দেশের নৈরাজ্য তৈরির উস্কানি দিচ্ছে, তাদের আসল উদ্দেশ্য ও এজেন্ডা কি সেগুলো খতিয়ে দেখা দরকার এবং সবাইকে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হচ্ছে।
অযথা রেলপথ অবরোধ করে সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি করলে আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। সর্বোপরি আমরাও চাইলে ৮০ লাখ শিক্ষার্থী নিয়ে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে পারতাম, কিন্তু আমরা বিশ্বাস করি যৌক্তিক দাবি আদায়ের জন্য গায়ের জোর খাটিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাস্তা অবরোধ করার প্রয়োজন নেই। যৌক্তিক দাবি জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তা আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। এখানে আমরা আরও কিছু দেখাতে চাই, যেমন ডিপ্লোমাদের নিয়োজিত যে প্রতিনিধি, তিনি সরাসরি এই যে দেখেন, এটা তার ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া। তিনি সরাসরি হচ্ছে ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার ছবি শেয়ার করেন। তিনি হচ্ছে যে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের একজন, তিনি সরাসরি একজন দোসর স্বৈরাচারের, এবং তার সবগুলোই তার ফেসবুক প্রোফাইলে আপনারা খুঁজলেই দেখতে পারবেন। এছাড়াও হচ্ছে যে আমরা এখানে আপনাদের কাছে বেশ কিছু ডাটা দিব, যেখানে হচ্ছে দেখানো হচ্ছে যে অ্যাকচুয়ালি কী পরিমাণ বৈষম্য হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারের প্রতি। বিভিন্ন সরকারি বিভিন্ন জায়গায় কিভাবে বিএসসি ইঞ্জিনিয়ারদের কম নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের নিয়োগের পদ বন্ধ করে দেওয়া হচ্ছে, সিন্ডিকেটের মাধ্যমে কী করা হচ্ছে, আমরা এখানে সব কিছু হচ্ছে যে ডাটা আপনাদের কাছে দেখানো হবে। আমরা আলোচনার টেবিলে সরকারের কাছে এই সব কিছু উপস্থাপন করেছি, এবং আলোচনার টেবিলে যখন সুষ্ঠু সমাধানের পথে আমরা আশাবাদী, সেই মুহূর্তে হচ্ছে ডিপ্লোমারা রেলপথ ব্লকেট কর্মসূচি, রাস্তা ব্লকেট কর্মসূচি সহ এই ধরনের ধ্বংসাত্মক ও সহিংস কর্মসূচি দিয়ে তাদের দাবি আদায়ের জন্য তারা এই ধরনের পথ বেছে নিতে চাচ্ছে। আমরা চাই হচ্ছে একটি সুষ্ঠু সমাধান আলোচনা টেবিলের মাধ্যমে, যেখানে সরকার উপদেষ্টাদের সামনে আমরা আমাদের সকল যুক্তি সকল কিছু উপস্থাপন করেছি। আমরা চাই একটি সুষ্ঠু সমাধান, কিন্তু তারা চায় হচ্ছে নৈরাজ্য সৃষ্টি, সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড। ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে গাজীপুরে বিকাল 4টায় তারা রেলপথ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়াও আগামীকালও তারা সহিংস পথেই অগ্রসর হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে আসলে জানাতে চাই যে যারা সহিংসতা ও নৈরাজ্য করে, আপনারা কি তাদের পথ বেছে নেবেন, নাকি হচ্ছে যে আপনারা যেটা হচ্ছে যে আসলে আমরা যেটা চাচ্ছি আলোচনার মাধ্যমে যে যৌক্তিক সমাধান, সেই সমাধানের পথ আপনারা বেছে নেবেন। আমরা হচ্ছে এটা শুধু বুয়েটের আন্দোলন না, প্রথম কথা আমরা প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে আন্দোলন করে আসছি। এখানে আমি একটু অ্যাড করতে চাই, এখানে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ার নয়, এখানে আছেন চিকিৎসক, এখানে আছেন কৃষিবিদ, এছাড়াও আমাদের যে কলেজ পড়ুয়া যে স্টুডেন্টরা আছেন, এইচএসসি স্টুডেন্ট, তারা সকলেই আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন। তারা যে ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করে তারা সংখ্যায় বেশি, এটা আসলে সঠিক নয়। আমরা সংখ্যায় ৮০ লাখ, আমরা যদি টোটাল হিসাব করি, আমাদের টোটাল যারা আমাদের সাথে আন্দোলনে আমাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছেন টোটাল ৮০ লাখ, কিন্তু আমরা হচ্ছে রাস্তায় নেমে জনদুর্ভোগ সৃষ্টি করে মানুষকে কষ্ট দিয়ে সহিংস পথে আমাদের দাবি আদায় করতে চাই না। সরকার যে কমিটি গঠন করেছে, কমিটিতে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যৌক্তিক যে দাবি, আমাদের যৌক্তিক দাবি আমরা আদায় করে নিতে চাই, কিন্তু দেখা যাচ্ছে তারা সহিংসতার পথ বেছে নিচ্ছে। তারা রেলপথ ব্লকেট সহ নানা ধরনের সহিংস কর্মকাণ্ড 2013 সালে যেভাবে তারা হচ্ছে যে সাধারণ মানুষকে জিম্মি করে চারপাশে সহিংসতা করে দাবি আদায় করে তাদের যে অযৌক্তিক দাবি আদায় করে নিয়েছে, তারাও এখনও সেই পথ অনুসরণ করতে চাচ্ছে। এটা হচ্ছে অলরেডি আমরা এই বর্জন কর্মসূচিটা তুলে নিয়েছি আমাদের পরিস্থিতি বিবেচনায়। পরবর্তীতে যদি দরকার হয় আমরা এরকম কর্মসূচিতে যেতে পারি।